প্রিয় দর্শক, ইসমানী মির্জাপুর শুভরাত্রিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা কথা বলবো রাজনীতিতে যোগ বিয়োগ নিয়ে, এবং এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ও সম্পাদক ভয়েস বাংলার সিনিয়র সাংবাদিক জনাব মোস্তফা ফিরোজ রয়েছেন আমাদের সাথে। মোস্তফা ফিরোজ, ডাকনামি দীপু ভাই। দীপু ভাই, আপনাকে স্বাগত জানাই আজকের আয়োজনে। দীর্ঘদিন থেকে সংগ্রাম, লড়াই, আমরা যেটা ইনফ্লুয়েন্সার বলি, ইউটিউব ইনফ্লুয়েন্সার বলি বা সামাজিক যোগাযোগ মাধ্যম ইনফ্লুয়েন্সার বলি, কাজ করছিলেন দেশে বিদেশে বহু জায়গায়, নানা সময়ে নানাভাবে নিজকে আত্মগোপন রাখবার চেষ্টা করেছেন। শেষ পর্যন্ত ছাত্র জনতার গণঅভ্যুত্থানে যাদের কারণে দেশে বিদেশে অবস্থানকে আত্মগোপনে ছিলেন বা দূর থেকে বসে দেশকে সতেজ রাখবার জন্য, জাগিয়ে তুলবার জন্য চেষ্টা করেছেন, সেই পতিত সরকার, যেটা আমি সরকারের কথা বলছি, ছাত্র জনতার বিক্ষোভে অভ্যুত্থানে তারা দেশ ছেড়ে পালিয়েছে এবং 9 মাস পার হয়েছে, এবং 9 মাস 9-10 দিন বোধহয় আজকে হয়েছে। আমরা এই 9 মাস 9-10 দিনে কিন্তু অনেক কিছুই দেখতে পাচ্ছি, পরিবর্ধন। আমরা দেখতে পাচ্ছি যে যারা সে সময় সুবিধা বঞ্চিত ছিল তাদের মধ্যে অনেকেই চাকরি ফিরে পেয়েছেন বা তাদের প্রমোশন হয়েছে। আবার অন্যদিকে দেখেছি যে নতুন রাজনৈতিক দল হয়েছে, মব জাস্টিস দেখতে পাচ্ছি, মাদার ভাঙা দেখতে পাচ্ছি। সেই সাথে নির্বাচন নিয়ে কিন্তু বিএনপির পক্ষ থেকে সর্বশেষ আজকে জনাব সালাউদ্দিন স্ট্যান্ডিং কমিটির সদস্য, তিনি বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন তারা চাচ্ছেন এবং কিয়ামত পর্যন্ত ক্ষমতায় বা এরকম একটা কিছু তিনি মন্তব্য করেছেন। আপনি এই 9 মাস 9-10 দিনের অন্তর্বর্তীকালীন সরকারের এই কার্যক্রম এবং তাদের যে বিস্তৃতি এবং তাদের যে অভিযোগ অনুযোগ, তাদের প্রতি সাধুবাদ, আপনি কীভাবে দেখবেন? ধন্যবাদ আপনাকে। অনেকগুলো বিষয় করছেন, তো আমি সবগুলো হয়তো মাথায় থাকবে না। আমি যদি লাইনচ্যুত হই আপনি বলবেন। তবে শুরুতেই বলি যে এই লড়াই সংগ্রামের আপনিও একজন সৈনিক, এবং আমরা একসাথেই যখন টেলিভিশন মিডিয়াতে কাজ করেছি তখন আমরা একসাথেই লড়েছি। আমি বাংলা ভিশনে ছিলাম, আপনি একটা অনুষ্ঠান উপস্থাপন করতেন, কিন্তু সেখানে আপনাকে ধরে রাখতে পারিনি চাপের কারণে। এবং এই সময় শেখ হাসিনার পুরো সময়টা মিডিয়া মূলত নিয়ন্ত্রিত হতো ডিজিএফের মিডিয়া সেলের দ্বারা, এবং সেখান থেকে মালিকদের কাছে সরাসরি চাপ আসত। সেই চাপের মুখে আমি নিজে সাক্ষী যে আপনি ডিসকন্টিনিউ করতে বাধ্য হয়েছেন, বা আমি আপনাকে বলেছি। তা কখনো আপনি শিকার হয়েছেন, পরে আমি শিকার হয়েছি এবং দেশ ছেড়েছি, তারপরে আবার আসছি গেছি। আমি একেবারে পুরোপুরি যাইনি। আমার একটা ছিল যে আমি কোনোভাবে দেশের সাথে যুক্ত থাকবো, থেকেই আমি করব, যাতে মানে আওয়ামী সরকার বলতে না পারে যে আমি পালায় যে বিষোদ্গার করছি। এই বদনামটা আমি নিতে চাইনি বলে আমি বারবার আসা যাওয়ার মধ্যে ছিলাম, অনেক ঝুঁকি নিয়ে। অনেকে আমাকে পরামর্শ দিছে যে মানে একেবারেই যাতে আমি চলে যাই, কিন্তু তারপর আমি এই ঝুঁকিটা নিয়েছি। যাই হোক, শেষ পর্যন্ত মানে যারা আপনারা এখানে ছিলেন শেষ পর্যন্ত টেলিভিশন মিডিয়াতে আপনারাও লড়াই সংগ্রাম করছেন এবং নানাভাবে ভিকটিম হয়েছেন ব্যক্তিগতভাবে, এবং আমরা যারা একেবারেই মিডিয়ার থেকে আমাদেরকে বের করে দেওয়া হয়েছে তারাও তো ভিকটিম। তো এই আন্দোলন সংগ্রাম সবারই, আপনি যেমন শুরুতে বলছেন যে এটা এমন একটা আন্দোলন যে গত 15 বছরে অনেকগুলো মানুষ বিভিন্ন পর্যায়ে তারা পার্টিসিপেট করেছে, অংশ নিয়েছে। যে যতটুক পেরেছে ততটুক পর্যন্ত এগিয়েছে, যে থেমেছে সেখান থেকে আবার আরেকজন মানে শুরু করেছে, আবার যখন সে থেমে গেছে সেখান থেকে আরেকজন, মানে এটা ধারাবাহিক এই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়েই এই আওয়ামী লীগ সরকারের পতন। আসেন, আমরা এই পতনের পর আমরা একটা নতুন রাজনৈতিক অধ্যায়ের মুখে মানে আমরা মুখোমুখি হইলাম। সেখানে কি আমাদের আত্মতৃপ্তি আছে? আমি ব্যক্তিগতভাবে তৃপ্তি বোধ করি না, কয়েকটা কারণে। কারণটা হলো এই, প্রথমেই আমরা কয়েকটা ভুল করলাম। সেটা হলো একটা সর্বদলীয় সরকার খুবই দরকার ছিল, কিন্তু দেখা গেল যে এমন এক সরকারকে, এমন এক ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হলো যে কিনা সবার ঐক্যমতের সরকার, আবার ঐক্যমতের সরকার না, দুটোই। যেমন এই সরকারের কাঠামোটা কী হবে, কারা থাকবে কারা থাকবে না, এই ব্যাপারে দরকার ছিল একটা সব দলের একটা লিয়াজো কমিটির সিদ্ধান্তের আলোকে চলা। কিন্তু দেখা গেল যে সেটা সেইভাবে কাজ করছে না। এখানে দেখেন, আমি একটা কথা বলি যে এখানে ব্যক্তিগতভাবে হিরো হওয়ার কোনো মানে কোনো স্কোপই নেই, কেননা সংগ্রাম লড়াইটা ছিল কালেকটিভ। আপনি বলতে পারেন হ্যাঁ শেষ পর্যায়ে ছাত্রদের অবদান ছিল, কিন্তু তার আগে 15টা বছর জামাত বিএনপি, আপনি এটাকে অস্বীকার করতে পারবেন? কত জামাত বিএনপির লক্ষ লক্ষ কর্মী দুঃশাসনের শিকার হয়েছে, শারীরিকভাবে পঙ্গু হয়েছে,
মানে মানে পৃথিবী থেকে বিদায় নিছে, এই তালিকাটা কি করছে? আমি এটাও আমার কাছে একটা বিস্ময়, বিএনপি জামাত কেন এই তালিকাটা করে জাতির সামনে উপস্থাপন করে না? এটা তো একটা বিস্ময়কর ব্যাপার। তাহলে আপনি 15 বছর বাদ দিয়ে আপনি শেষ 2 মাস 3 মাস এটা ধরতে পারেন না, আবার শেষ 2-3 মাসকেও আপনি অস্বীকার করতে পারেন না। এই জন্য আমি বলছি যে সবার যখন কমফোর্ট ছিল তখন ওইভাবেই সরকারটাও ওইভাবে রিফ্লেক্ট হওয়া উচিত ছিল। আজকে দেখেন বেশ কিছু বিষয়ে মতানৈক্য। আমি একেবারে ইমিডিয়েট যদি আজকের ঘটনাই বলি, আজকের এই ঘটনাটা খুবই অপ্রত্যাশিত যে শাটডাউন হয়ে গেল নগর ভবন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভবন, 65টা তালা পড়ল। এই 65টা তালা কেন পড়বে? কারণ হচ্ছে এর পেছনে আপনি অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা বা 2জন উপদেষ্টা বা সরকারের একটা অংশ। এখন সরকার কি সব মিলে কি না এটাও একটা বোঝা মুশকিল। এই সরকারের কেউ রাজনীতিক, আবার কেউ একেবারেই মানে ইন্টারিম গভর্নমেন্টের রূপ। ফলে এটাও একটা মানে ধোঁয়াশা, বোঝা যাচ্ছে না যে এখানে কি সালেউদ্দিন আহমেদ যে অর্থ উপদেষ্টা সে যেমন, তেমন কি স্থানীয় সরকার উপদেষ্টা, তেমন কি তথ্য উপদেষ্টা না। কাউকে কাউকে মনে হচ্ছে সে পুরোপুরি একটা রাজনৈতিক দলকে প্রতিনিধিত্ব করে, আবার কেউ কেউ আছে একেবারে ইন্টারিম গভর্নমেন্টের মতন ইয়ে করে, আচরণ করে। আপনি দেখেন যে মানে নির্বাচনী ট্রাইব্যুনাল রায় দিয়েছে যে ইশরাক হোসেন মেয়র, সেই অনুযায়ী 15 দিনের মধ্যে গেজেটও প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এখন বাকিটা হয়ে গেল, বাকিটা শুধু থাকলো যে আপনি আপনার এখানে আসছি আমি টকশোতে, আপনি চাটা দিলেন, আমি চাটা খাবো, শপথটা আপনি করাবেন, তারপর সে তার দায়িত্ব নেবে। কারণ সে যে দায়িত্ব পালন করবে এই জন্যই তো ট্রাইব্যুনাল রায় দিল, গেজেট প্রকাশ করলো, এরপরে তার কিছু থাকে না। তারপরে আপনি শপথ পড়াচ্ছেন না, কেন পড়াবেন না? কোন অধিকারে? যেখানে বিএনপি মনে করছে যে হ্যাঁ তার হওয়া উচিত, আদালত মনে করছে, রাজনৈতিক দল বাংলাদেশের এখন আওয়ামী লীগের অনুপস্থিতিতে এটা বলার অপেক্ষা রাখে না, একক বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি, যার হচ্ছে নিয়ম অনুযায়ী আমি বলবো, আমি সেই আলোচনাটা করব যে এই পট পরিবর্তনের পরে তো আসলে ক্ষমতা আসার কথা কার? বিএনপির। তো বিএনপি আসে নাই, ঠিক আছে, এটা ভালো যে যেমন বাংলাদেশের আমরা বলি না মানে 71 আর 24 আনি, বারবার বলি, তো 71-এর পরে তো শেখ মুজিবুর রহমান তো ছিল পাকিস্তানের কারাগারে, তো সেখান থেকে এসে তিনি প্রধানমন্ত্রী হলেন কেন? হলেন এই কারণে যে আওয়ামী লীগের নেতৃত্বে একটা আন্দোলন এসেছে। তা বাংলাদেশে 15 বছরের প্রধান নেতৃত্ব কে দিল? বিএনপি দিল। তাহলে তো নিয়ম অনুযায়ী আপনি তো ক্ষমতাটা তো তাকে আগে অফার করবেন, করলেন না। ওকে, ঠিক আছে, আমি মানে তর্কের খাতিরে তর্ক বলছি, মানে মানে যুক্তির পিঠে যুক্তি আমি তুলে ধরলাম আর কি। মানে যেহেতু 2টা বিপ্লবের কথা বলেন, এখানে আপনি কি করলেন? একটা প্রধান রাজনৈতিক দল, তাকে আপনি চ্যালেঞ্জ করে দিলেন, তাকে আপনি শপথ নিতে দিচ্ছেন না, তার প্রতিনিধি বসতে পারছে না দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে। তার মানে এখানে তো বিভাজন, বিভক্তি, এখানে ঐক্য কোথায়? আপনি সংস্কার করতেছেন, বিএনপি বলতেছে যে মৌলিক কিছু সংস্কার, শুধু বিএনপি কেন, ইভেন সেদিন যে গেল বাসদ, সিপিবি, তারাও বলছে ন্যূনতম সংস্কার করে এইটা এই সরকারের হচ্ছে কিছু গতানুগতিক কিছু রুটিন কাজ করা, তার বাইরে না, নির্বাচনটা করা। কিন্তু নির্বাচন করার আগে সবারই দাবি যে না, আগের পদ্ধতিতে তো নির্বাচন হবে না, একটা ফ্রি ফেয়ার ইলেকশনের জন্য যতটুকু দরকার সেটা হবে। আর কার কার কর্মসূচি আছে, কি কি কর্মসূচি আছে, আপনার 100টা আছে, আমার 200টা আছে, ওনার 300টা আছে, লেটাস আমি পিপুলের কাছে যাব, বলবো যে আমার এই 100টা কর্মসূচি আপনি ম্যান্ডেট দেন। কারণ আমি তো এখন 9 মাস 10 মাস হয়ে গেল, এখন তো আপনি বলতে পারেন না যে না ওই গণঅভ্যুত্থান হয়েছে সংস্কারের জন্য, সংস্কারের 100টা পয়েন্টে, 100টা পয়েন্ট কে জানতো? সংস্কারে আপনি 100টা পয়েন্ট এখন নিয়ে আসলেন, 200টা নিয়ে আসতেছেন, এবং সবগুলি মিলে তো আমার তো মনে হয় 1-2 হাজার সংস্কারের পয়েন্ট হবে। তো ওই পয়েন্টগুলি কি মানুষ মাথায় নিয়ে কি বিপ্লব করলো? তা তো করলো না। বিপ্লবের পরে সবাই কি এক থাকলো না, ডিভাইডেড হয়ে গেছে। আচ্ছা, ডিভাইড হয়ে ঠিক আছে, প্রত্যেকটা রাজনৈতিক দলের নিজস্ব মতাদর্শ আছে। আপনি নারী সংস্কার চান, ওনারা বলছে না, চায় না। তো সবগুলি কে এখন ডিসিশন নেবে হচ্ছে জনতা, ভোটাররা নেবে। তো সেই ভোটারদের কাছে আপনার যাইতে ভয়টা কোথায়? আপনি আপনার পয়েন্টটা নেন, বলেন যে নারীদের এই সংস্কার মানি না, ওকে, আপনি যান যে সেই লক্ষ্যে আপনি ভোট চান, ভোট চেয়ে ক্ষমতা এসে বাদ দেন, নারী সংস্কার কমিশন বাদ দেন। আপনি তারপরে বলেন যে
অন্যান্য যে মৌলিক যে সংস্কারগুলো আছে, সংবিধান সংশোধন, বিচার বিভাগ, অন্যান্য সবগুলি আপনি এখন আপনাকে ভোটে যাইতে হবে, ভোটের কোনো বিকল্প নেই। এখানে আমি আবারও বলি, ব্যক্তিগতভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস অত্যন্ত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন ব্যক্তি, তার গুণের সীমা নেই। কিন্তু উনি তো একটা ব্যক্তি, উনি তো একটা প্রতিষ্ঠান না, উনার তো কোনো রাজনৈতিক দল নেই, কাঠামো নেই যে আপনি বলবেন যে না ডক্টর ইউনূস সাহেব যতদিন বেঁচে আছে তিনি ততদিন ক্ষমতায় থাকবেন। এটা কোনো রাষ্ট্রের কাঠামো হলো? তাহলে আমরা এক স্বৈরতন্ত্র থেকে কি আর এক স্বৈরতন্ত্রের দিকে যাচ্ছি? এখন যে সিদ্ধান্তগুলি হচ্ছে, যেই সিদ্ধান্তে বিএনপির মতন প্রধান রাজনৈতিক দল মানল না, এই যে ধরেন ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র পদে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি মনে করতেছেন যে না অবৈধ নির্বাচনকে বৈধতা দেয়া হচ্ছে, তো তিনি একটা পয়েন্ট বললেন, আর বিএনপি মনে করতেছে তার হওয়া উচিত। তাহলে আপনি এটাকে ডিসিশন কে হবে, কে নেবে? আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সে কাকে রিপ্রেজেন্ট করতেছে, আর বিএনপি কাকে রিপ্রেজেন্ট করতেছে? এখন তো আপনি আইনও মানবেন না, নির্বাচন কমিশনের রায়ও মানবেন না। তাহলে এই যে ডিভিশনটা হয়ে যাচ্ছে আস্তে আস্তে, আওয়ামী লীগের নিষিদ্ধের কথা আমি তো প্রথমেই তো আমার কাছে মনে আছে যে লাস্ট যে মানে বিএনপির যে টিমটা গেল ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে নির্বাচনের প্রশ্নে, সেখানে তো তার লিখিত এজেন্ডার মধ্যেই তো আছে যে আইনগতভাবে নিষিদ্ধ করতে হবে। আপনি কি করলেন? একটা অধ্যাদেশ দিয়ে নিষিদ্ধ করলেন। তাহলে অধ্যাদেশ দিয়ে নিষিদ্ধ করে জামাতকে যখন করলো তখন আমি প্রতিবাদ করলাম কেন? আমি তো নিষিদ্ধ চাই। এখন কোন প্রক্রিয়ায়? আপনি কি মানে মেইন বড় রাজপথ দিয়ে যাবেন নাকি সরু পথ দিয়ে যাবেন? তাহলে পার্থক্য তো আছেই যে আওয়ামী লীগ নিষিদ্ধ বা আওয়ামী লীগের বিচার হওয়ার ব্যাপারে মানে কোনো মত পার্থক্য নেই, কিন্তু পথটা আমি এমন একটা পথ নেব যেখানে যে দল ক্ষমতায় যাবে তার আন্তর্জাতিক রাজনৈতিক বাস্তবতা বুঝতে হবে যে এই নির্বাচনটা শুধু দেশীয় নির্বাচন না, এখানে আন্তর্জাতিক অনেকগুলো সংস্থা, অনেকগুলো দেশ মনিটর করে, তারা আসে, তারা কি বলছে সেটা আপনাকে মাথায় রাখতে হবে। তাহলে আপনাকে লক্ষ্য অর্জন করতে গেলে আপনি মব তৈরি করে আপনি একটা দাবি তৈরি করবেন, চাপ দেবেন, তো দুদিন পরে বিএনপি যদি যমুনার ওখানে মানে মব তৈরি করে, তাহলে কি আপনি পানি ছিটাবেন? সেখানে পানি ছিটায় বলবেন যে না ঠিক আছে 2 দিন করেন তারপরে আমি মেনে নিচ্ছি? এই যে আপনার ফ্রেন্ডলি ম্যাচ খেলা যাবে না, পাতানো খেলা দিয়ে আপনি একটা জিনিস মানে হাসিল করবেন, সেটা তো বিতর্কিত হয়ে গেল। বিএনপিও হইল শেষ পর্যন্ত, কিন্তু এমনভাবে হইল সেটা একটা প্রশ্নবিদ্ধ হইল। এখন দেখেন ভারতের একটা বিবৃতি দেখেন, সে কি বলল? সে বলল যে তারা উদ্বিগ্ন। আর আমেরিকা কি বলল? আমেরিকা কিন্তু সরাসরি বললো না যে তারা উদ্বিগ্ন, কিন্তু তারা বলল যে আমরা এটা মনিটর করছি, বাট আমরা চাই মানে সবার একটা অংশগ্রহণ, সবার মানে সম্মিলিতভাবে একটা গণতান্ত্রিক সমাজ চলবে। আওয়ামী লীগের নিষিদ্ধকরণ প্রসঙ্গে বলছেন? আওয়ামী লীগের নিষিদ্ধকরণ প্রসঙ্গে তার মানে আপনার তো আপনি একটা পয়েন্টগুলো তুলে দিলেন যে আওয়ামী লীগকে আপনি রাজনৈতিকভাবে মুসলিম লীগ করার কথা, সে আওয়ামী লীগকে আপনি একটা সেফ সাইডে চলে গেলেন, দিয়ে দিলেন। আওয়ামী লীগ হয়তো যদি ওপেন থাকতো, আপনার মনে আছে যে সাদেক হোসেন খোকা লাস্ট যখন মেয়র ছিল 9 বছর, সেই নির্বাচনে কিন্তু আওয়ামী লীগ পার্টিসিপেট করেনি, কারণ 2001-এর তারা রাজনৈতিকভাবে এত তার কোমর ভেঙে গেল যে সে সাদেক হোসেন খোকাকে ফাইট করবে সেরকম কোনো সে এনার্জিটা পাইল না, সেরকম প্রার্থীও পাইল না, সে কিন্তু পার্টিসিপেট করে নাই। আপনার কাছে মনে আছে নিশ্চয়ই যে অন্য মানে কিছু মানে না, এছাড়াও সাদেক হোসেন খোকা সাহেবের কাছে তো মরহুম সাদেক হোসেন খোকা সাহেবের কাছে তো শেখ হাসিনা পরাজিত হয়েছে। আমি জাতীয় নির্বাচন ওইটা যদি আমি মেয়র তো প্রসঙ্গ আছে, আপনি দেখেন এই যে মোরালি ব্রেকডাউন হয়ে গেল, মানে তখন কি আওয়ামী লীগ নিষিদ্ধ হলো? তখন কি বিএনপি মানে 2001 সালের নির্বাচনে এসে বললো যে না মেয়র নির্বাচনে আওয়ামী লীগ পার্টিসিপেট করতে পারবে না? না, বলেনি। কিন্তু অবস্থাটাই এমন যে তারা পার্টিসিপেট করার মতন সেই মানসিকতাও হারায় ফেললো। তা আপনি যদি ওইভাবে যদি আপনি একটা দলকে মুসলিম লীগ করেন, তাহলে আপনি আইনগতভাবে একটা পয়েন্টে করে এখন তারা বলবে যে না আমরা তো গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত। আপনি 20 ভাগ 30 ভাগ এই মানে আওয়ামী লীগ সমর্থক যে ভোটার, তাদের জন্য আপনার মেসেজটা কি? তারা কি করবে? নির্বাচনের সময় কি তাদেরকে তারা বসে থাকবে? তাদের পুনর্বাসন কোথায়? তাদের অধিকার কোথায়? এই প্রশ্নগুলি আন্তর্জাতিক মহল থেকে উঠবে যাতে এইটাকে মোকাবেলা করা যায়। সুতরাং সেই কারণে একটা সর্বদলীয় আপনার বৈঠক হওয়ার দরকার ছিল। এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, আপনার কাছে মনে আছে, তিনি প্রেস কনফারেন্স করে বলছিলেন 48 ঘন্টার মধ্যে সর্বদলীয় বৈঠকটা ডাকা হোক,
সর্বদলীয় বৈঠকে এরকম একটা গুরুত্বপূর্ণ ইস্যুতে আপনি সিদ্ধান্ত নেবেন, কিন্তু আপনি সিদ্ধান্ত না নিয়ে আপনি ওই একটা ফ্রেন্ডলি ম্যাচ দিয়ে সেখানে ওদেরকে আপনি কি বলে বৃষ্টি মানে পানি, যেহেতু গরম ছিল পানি ছিটালেন, আর এদিকে আপনি সিদ্ধান্ত নিয়ে আপনি নিষিদ্ধ করে দিলেন। সেই নিষিদ্ধ করার পরে আপনি এটা যদি এখন আন্তর্জাতিক যখন দিন ঘনায় আসবে, নির্বাচনে আগে ভাগে যদি ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘ অন্যরা যদি বলে যে না এটা তো তোমাদের এই নির্বাচনে তো আমাদের কোনো ইয়ে নেই, এটা তো একতরফা নির্বাচন যদি বলে, সেটা যে বলবেন আপনি নিশ্চিত না। তো সুতরাং আপনাকে এইভাবে হুইমের চোটে কার কথাই শুনে আপনি নিষিদ্ধ করলেন? কোথায় সর্বদলীয়? তাহলে এই গভর্নমেন্ট কার? এই গভর্নমেন্ট কার? এই গভর্নমেন্ট কি ওই আসিফ, নাহিদ, মাহফুজ আলম তাদের, নাকি কার? মানে বোঝাই তো যাচ্ছে না। এরকম একটা দেখেন দিনকে দিন যে উচ্চাসা ছিল আস্তে আস্তে কিন্তু নামতেছে, মানুষ কিন্তু বিভ্রান্ত। আমি এখনও বলি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের ইমেজ আছে, আন্তর্জাতিক ইমেজ আছে, তো সেই ইমেজটা আছে বলে কি আপনি যা খুশি তাই করবেন? মানে বিএনপির মতন প্রধান একটা রাজনৈতিক দলকে আপনি বাদ দিয়ে দেবেন, বাদ দিয়ে আপনি সিদ্ধান্তগুলো নেবেন? এই যে এত বড় একটা ইস্যু, আজকে 4 দিন ধরে যে একটা অচল অবস্থা, আজকে সচিবালয় পর্যন্ত তারা ঘেরাও করলো, তারপরে আবার ফিরে যে 65টা তালা দিল, আসিফ মাহমুদকে অবাঞ্ছিত করলো, এই যে পরিস্থিতিটা হইলো, এটা তো হওয়ার কথা ছিল না। কিন্তু হইলো কেন? কারণ আপনাদের মধ্যে আলোচনা নাই, ডিসকাশন নাই, ঐক্যমত্য নাই। তাহলে যখন এরকম পরিস্থিতি, তখন আপনার উচিতটা হলো দ্রুত নির্বাচনের দিকে যাওয়া। তা নাহলে আপনি যত দিন যাবে বিভক্তি হবে। আপনি দেখেন ঈদের পর আমি নিশ্চিত বিএনপি চুপ করে বসে থাকবে না। সে ডিসেম্বরের নির্বাচনের দাবি আদায়ের জন্য সে মাঠে নামবে। সে যদি মাঠে নেমে শাহবাগ ব্লকেট দেয়, তারপর যমুনার পাশে যদি গণ অবস্থান করে, আপনি এটাকে কোন যুক্তিতে আপনি ঠেকাবেন তখন বলেন? আপনি সবার দাবি তো মানছেন, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি মানলেন, তো এখন এটাও মানেন। নির্বাচনটা কি হবে না? হবে। আমি চাই ডিসেম্বরে। তো ডিসেম্বরে না হোক, আপনি জানুয়ারিতে তো আপনাকে দিতেই হবে। কিন্তু তার আগে যে ঐক্যের একটা ফাটল, যেই সবাই মিলে যেভাবে শেখ হাসিনার ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনটা হলো, সে আন্দোলনে আপনি ফাটলটা ধরায় দিলেন। ধরায় দেওয়ার পরে বিভক্ত অবস্থায় একটা নির্বাচন হবে। সেই নির্বাচনটা মানে যেটা হয় উৎসবমুখর পরিবেশ, আমার ধারণা যে আস্তে আস্তে উৎসবটা হারাবে এবং খুনোখুনি, রাজনৈতিক প্রতিপক্ষ, মারামারি, কাটাকাটি, এই সংঘাতের একটা দৃশ্য আমি সামনে কল্পনা করি। নিশ্চয়ই আমরা আশা করবো সবকিছু একটা ঐক্যের ভিত্তিতে হবে, এটা প্রত্যাশা করি আমরা। যেহেতু আওয়ামী সরকারের পতন ঘটেছে এবং 15-16 বছরে ফ্যাসিজম থেকে মুক্তি পেয়েছে দেশ, আমি আশা করবো সবাই মিলে, আপনারা যখন আছেন, রাজনীতিবিদরা আছেন, সুশীল সমাজের ব্যক্তিরা আছেন, সবাই মিলে একটা নিশ্চয়ই একটা ভালো বন্দোবস্তের মধ্যে আমরা যেতে পারবো। প্রিয় দর্শক, আমরা ইস্পানী মির্জাপুর শুভরাত্রিতে একটা ছোট বিরতি নিতে চাই। আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন সিনিয়র সাংবাদিক যারা মোস্তফা ফিরোজ, সম্পাদক ভয়েস বাংলা। আমরা আবারও একই আলোচনা, রাজনীতিতে যোগ বিয়োগ নিয়ে ফিরে আসবো ছোটটা বিরতির পর। ইস্পানী মির্জাপুর শুভরাত্রিতে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা কথা বলছিলাম রাজনীতিতে যোগ বিয়োগ নিয়ে। আমাদের সাথে কথা বলছিলেন সম্পাদক ভয়েস বাংলা ও রাজনীতি বিশ্লেষক সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজ। আমরা নির্বাচন নিয়ে কথা বলতে গিয়ে ছোট্ট দুই একটা প্রশ্ন করে আমরা অন্য আলোচনা যাবো। সেটা হচ্ছে, তাহলে নির্বাচন কবে হওয়া উচিত? দেরিতে নির্বাচন হলে কার লাভ কার ক্ষতি? দেখেন, আমি প্রথমে আপনাকে বলেছিলাম যে দুইটা বিষয় ছিল। প্রথমেই শুরুতেই একটা ভুল হয়েছে, সেই ভুলেরও কিন্তু সংশোধন আছে। ভুলটা কি? ভুলটা ওই যে সর্বদলীয় একটা সরকার, জাতীয় সরকার আমরা গঠন করতে পারলাম না। এটাকে আপনি বিপ্লবী সরকার বলেন আর যাই বলেন না কেন, ওইটা হলো না। আচ্ছা, আর একটা হইতে পারতো, ওই যেটা বললাম যে মুক্তিযুদ্ধের পর আমরা যেমন প্রধান রাজনৈতিক দলকে অফার করলাম যে তুমি ক্ষমতায় আসো, তুমি ইয়ে করো। শেখ মুজিবুর রহমান তো ক্ষমতায় এসে সে তো বললো না, যেহেতু স্বাধীনতা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা আসছি, সুতরাং 5 বছর আমাদের ম্যান্ডেট আছে, তারপরে দেব। দেখেন, মানে যুক্তিটা দেখেন, ওইটার চেয়ে তো বড় ম্যান্ডেট আর হয় না। স্বাধীনতা মুক্তিযুদ্ধ, হ্যাঁ, এর মধ্য দিয়ে যে শেখ মুজিবুর রহমান পাওয়ার নিয়ে সে কিন্তু একটা নির্বাচন দিল। যদিও সেই নির্বাচনটা মানে খুব ফ্রি ফেয়ার হলো না, কিন্তু নির্বাচনটা তো দিল, দিয়ে তার একটা সাংবিধানিক বৈধতা সে নিয়ে নিল। কিন্তু বলতে তো পারতো যে স্বাধীনতার পর এটাই আমার বিপ্লবী সরকার, আমি এটা 10 বছর পরে। তখন কি কেউ ছিল বলতো যে না এটা হবে না? বাধা দেওয়ার মতন কেউ ছিল না। কিন্তু গণতান্ত্রিক পন্থাই কিন্তু গেল, কিন্তু হোঁচট খাইলো, পরে রাখতে পারলো না সে তার কমিটমেন্ট।
যার কারণেই তো পরিণতি তার। আপনি তো কেন আমি এই কথাগুলি বলি, আপনি তো কথায় কথায় বলতেছেন ৭১ আর ২৪-এর কথা। তাহলে এখানে যে একটা পট পরিবর্তন হলো, আসিফ নাহিদরা তো কোনো দল না, তারা তো ছাত্র জনতার অংশ। তাহলে রাজনৈতিক দলকে বলেন, রাজনৈতিক দলকে আওয়ামী লীগ তো না, আওয়ামী লীগ তো পরাজিত হইলো। তাহলে পরাজিত কে করলো? কাদের আন্দোলনে? আন্দোলন সংগঠিত করলো কারা? জামাত, বিএনপি। প্রথমে বিএনপি, তারপর জামাত, ফার্স্ট দল, সেকেন্ড দল। আপনি ফার্স্ট দলকে আপনি অফার করেন যে তুমি টেক ওভার করো, করে একটা নির্বাচন দাও। আচ্ছা, ফার্স্ট দলকে যদি না হয় তাহলে আপনি ফার্স্ট এবং সেকেন্ড দুইটা দলকে দেন, তাদেরকে বলেন যে তোমরা টেক ওভার করো, টেক ওভার করে করো। আপনি নিয়ে আসলেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে। এটা ভালো ছিল, স্বস্তির ছিল। তখন আমরা সবাই মনে করলাম এটা বোধহয় একটা তত্ত্বাবধায়ক সরকার। এই সরকার কি করবে? নির্বাচন দেবে ফ্রি ফেয়ার, এবং আমরা সেই অতীতের মানে নির্বাচনী কলঙ্ক থেকে মুক্ত হব। ফ্রি ফেয়ার ইলেকশনটাই ছিল মূল। সেটা করতে গেলে একটা পরিবর্তন দরকার। সেটা যদি অর্ডিন্যান্স আকারেও করে, সেটা দেশে বিদেশে বিতর্কিত হবে না। এখন যে অর্ডিন্যান্স দিয়ে আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করলেন, এটা নিয়ে অনেক প্রশ্ন তোলার স্কোপ আছে। আপনি করে দিলেন, না করাই ভালো ছিল, আইনগতভাবেই দরকার ছিল। আচ্ছা, তড়িঘড়ি করে করলেন, কিন্তু এইটার ব্যাপারে আপনি অর্ডিন্যান্স করে যদি আপনি তত্ত্বাবধায়ক সরকারটা ডক্টর ইউনূসেরই এই টিমটাই যদি একটা ফ্রি ফেয়ার ইলেকশন করে দিত, ঠিক আছে, 3 মাস না হলে 6 মাসের মাথায়, তা আপনার কী এমন মহাভারত অশুদ্ধ হতো? বরং আমি তো মনে করি যে ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে নাম যা লেখা থাকতো সে হতো ডক্টর মোহাম্মদ ইউনূস। তার অবস্থানটা এমন জায়গায় থাকতো। আজকে এখানে দেখেন, যতই আমি মানে প্রলেপ দেই না কেন, কিন্তু আসলে সমালোচনাটা কিন্তু হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের। কারণ সেই হচ্ছে সরকার প্রধান, দায় দায়িত্ব ভালো মন্দের সব কিছু তার। এখন আপনি ধরেন চমৎকার বক্তৃতা দিতে পারেন, বিদেশিরা আপনাকে সবাই চেনে, আপনার দেশি বিদেশে সব পরিচিত আছে, সব থাকলো, কিন্তু আলটিমেটলি তো আমার ডেমোক্রেটিক ওয়েতে আপনার চলা ছাড়া তো কোনো উপায় নেই। সেখানে আমি যদি একটা রিক্সাওয়ালাও হই, আমার পড়াশোনা যদি না থাকে, কিন্তু সারা দেশের জনগণ যদি আমাকে চায়, আমাকে দায়িত্ব দিতে হবে আপনাকে। তাহলে তো সেই শেখ হাসিনারই এটাই হলো। শেখ হাসিনা মনে করে যে সে ছাড়া কোনো বিকল্প নেই, আওয়ামী লীগ ছাড়া কোনো বিকল্প নেই। তাহলে তো আমিও তো তাই হয়ে গেলাম, যে আমি যদি মনে করি যে না আমি, তাহলে তো আমার বিকল্প নেই, তার মানে সেই একই পথেই তো আসলাম। সুতরাং নির্বাচনের কোনো বিকল্প নেই। আপনি যত রকম আবেগ দিয়ে, আমি জানি এই কন্টেন্ট যখন আপনার ইউটিউবে ফেসবুকে যাবে, সেখানে অধিকাংশই আমার বিপক্ষে যাবে, কিন্তু আমি একদম খুব নীতিগতভাবে মানে বলছি যে এখন যে পরিস্থিতি, এখন যে মানে রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য ধীরে ধীরে শার্প হচ্ছে। সুতরাং এই তিক্ততা বাড়ার আগেই আমি মনে করি নির্বাচন হওয়া উচিত। সেই নির্বাচনে যদি এনসিপি যদি সেই গণঅভ্যুত্থানের চেতনা নিয়ে যদি আসতে পারে, ওয়েলকাম। যদি জামাত হয়, কথাটা হলো ফ্রি ফেয়ার ইলেকশন নিতে হবে, সেখানে যেই আসুক না কেন সেইটা যত তাড়াতাড়ি করবেন। আমি তো মনে করি ডিসেম্বর তো বিএনপি অনেক লেটে চাইছে, এটা তো হওয়া উচিত ছিল ক্ষমতায় আসার পর 4 থেকে 5 মাস, 6 মাস। আপনি সংস্কারের জন্য কিছু অর্ডিন্যান্স করলেন, আরও মানে নির্বাচন কমিশনকে ক্ষমতায়িত করা, পুলিশ প্রশাসন যাতে হস্তক্ষেপ না করতে পারে, এইরকম মোটা দাগের কিছু কাজ করে আপনার নির্বাচনে চলে যাওয়া উচিত ছিল। এটা অলরেডি লেট, এখান থেকে যদি আরও লেট করেন সর্বনাশ হবে। আপনি দেখেন, পলিটিক্যাল গভর্নমেন্ট ছাড়া আপনি যে বিদ্যমান যে কোনো কন্ট্রোল আছে আইন শৃঙ্খলা, আপনাকে এখনও সামরিক বাহিনীর সহায়তা নিয়ে আপনাকে চলতে হচ্ছে। আজকে আমি সন্ধ্যার সময় দেখলাম যে আমার বাসার সামনে 2 আপনার গাড়ি হচ্ছে সেনাবাহিনী সদস্য দাঁড়ায় আছে, বসে আছে। ওখানে কেন সেনাবাহিনী থাকবে? সেখানে তো পুলিশ থাকার কথা। তো আপনি সেনাবাহিনীকে দীর্ঘদিন রাখতে রাখতে কী হচ্ছে মানুষের মধ্যে, সেনাবাহিনী যে একটা সিরিয়াস ব্যাপার, ওই সিরিয়াসনেসটাকে আপনি নষ্ট করে দিচ্ছেন। র্যাব তো গেছেই, পুলিশকে তো এখন কেউ কাউন্ট করে না। এই যে আস্তে আস্তে যে এইরকম একটা একদম রাষ্ট্রের সর্বোচ্চ এবং সর্বশেষ অবস্থানকে আপনি ব্যবহার করতেছেন, তারপরেও কি স্বস্তি আছে? যেখানে সেখানে মব হচ্ছে, চুরি ডাকাতি রাহাজানি চলতেছে, আপনি কন্ট্রোল করতে পারতেছেন না। 4 দিন ধরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কেন বসে থাকবে? আপনি তো কই, আপনি A to Z মেনে নিলেন, তো এই মানার উপলব্ধিটা আপনার আগে হলো না কেন? আপনি
যে যেভাবে চাপ দিচ্ছে আপনি আদায় করে নিচ্ছে। তাহলে একটা অযৌক্তিক চাপ যদি বিএনপি দেয় আপনি মেনে নেবেন? দেখেন কত বড় মানে বিপদের দিকে আমরা যাচ্ছি। পুলিশ কি করবে? পুলিশ কার কথা শুনবে? আপনি সমন্বয়কদের কথা শুনবে? একটা ঘটনা আমি আপনাকে বলি। কয়েকদিন আগে একজন আমার পরিচিত একজন বিপদে পড়লো। আমি তাড়াতাড়ি থানায় ফোন করলাম। থানায় ফোন করে আমার পরিচিত একজন, সে বলতেছে, ভাই শুধু দুইটা বিষয় আমাকে এনশিওর করেন, এই ঘটনার পেছনে সমন্বয়ক এবং ছাত্রদল নেই তো? অবাক হয়ে গেলাম। তার মানে এই দুইটা যদি না থাকে তাহলে তাদের পক্ষে খুব দ্রুত এ করা সম্ভব, আর এই দুইটা যদি থাকে তাহলে সমস্যা। তাহলে আপনি যদি রাজধানীর বুকে একটা থানা পুলিশ যদি এই কথা আমাকে বলে, তৃণমূলের অবস্থা চিন্তা করেন, যে যেখানে আছে খুঁজে খুঁজে সমন্বয়ক নিয়ে আসতেছে। কোথায় সমন্বয়ক নেই? না না, ডিসি বসে আছে, সমন্বয়ক না হলে মিটিং হবে না। কোথায় সমন্বয়ক পাবে? আপনি জোর করে তো, ভাই এটা তো প্রমাণিত হয়েছে, আপনি বিএনপি ভাঙার জন্য তৃণমূল বিএনপি করছেন না, বিএনএম করছেন না, তারপরে আর একটা জন্য কি নামটা ভুলে গেলাম, ওই যে মাদ্রাসা ভিত্তিক বা মাজার ভিত্তিক একটা আর একটা 3-4টা দল করছেন তো, হয়েছে? কোথায়? 111-এর সময় ফেরদৌস কুরেশিকে দিয়ে করেননি? ঠিকছে, টেকে নাই। এইভাবে হয় না কোনো দিন। বিএনপি কি আজকে আসছে কি একদিনে? মায়ের গুতা সংগ্রাম, বেগম জিয়া গুলি চলছে, রাজপথ প্রকম্পিত করছে, বহু মানে হাজার হাজার নেতাকর্মী তারা জেলে গেছে, প্রাণ হারাইছে। তারপরে আজকে বিএনপি, আওয়ামী লীগ তাই, কিন্তু এছাড়া আপনি জামাতও তাই। তা আপনি আজকে এখন হুট করে উঠে নিয়ে এসে আপনি এমন একটা করতেছেন যে না, জুলাইয়ের গণঅভ্যুত্থানের চেতনায় এই দল আপনি হবে, এর জন্য আপনি অপেক্ষা করতেছেন। অপেক্ষা আপনি 5 বছরও করতে পারেন, লাভ নাই। তাতে কি হবে? দেশের 12টা বাজবে। আর কাঠামো যদি না থাকে আপনি কিন্তু এই হিরোইজম বেশি দিন টিকবে না। কারণ আপনি দেখেন আজকে ওই যে একটা রয়টার্স অথবা একটা এএফপির একটা প্রতিবেদন দেখলাম, বলছে যে 9 মাস পরেও সংস্কারের বিষয়টা নিশ্চিত হয়নি। মানসিকভাবে বিএনপি গ্রহণ করতেছে। তারা কি বলতেছে যে আমরা কি অনির্বাচিত বিদেশ থেকে ডিগ্রিওয়ালা লোক এনে দেবে আর আমরা এ করবো? আমরা কি বুঝি না? আমরা পাওয়ারে আসবো, পাওয়ার এসে আমরা বুঝবো যে কি কি করতে হবে। বিএনপি সংস্কার দেয়নি। 31 নিয়ে আপনি আলোচনা করছেন, ওখানে কোনটা কোনটা বলছেন তাদেরকে যেখানে এখানে আপনাদের সমস্যা আছে? আপনি বলেন নাই তো। এর চেয়ে বড় আর কি হয়? আপনি যে দল এই সংস্কার, এই সরকার আসার আগেই যারা সংস্কার নিয়ে বসে আছে, তারা বলতেছে না আমরা আগে সেই কাঠামোতে থাকবো না, আমরা ভিন্ন আঙ্গিকে আমরা সরকার পরিচালনা করব। আপনি তাদেরকে কোনো পাত্তাই দিচ্ছেন না। আপনার অপশন কোথায়? আমার কথা হলো যে হ্যাঁ আমি বিএনপি চাই না, কাকে চাই আমি? আমার অপশন কোথায়? আমার এখানে যে একটা লিবারেল একটা ডেমোক্রেসির জায়গাটা কে রিপ্রেজেন্ট করতেছে? জামাত না। জামাতের এখানে তো একটা ধর্মীয় ব্যানার আছে, জামাতকে বাদ দিলে আর কি কেউ থাকে না। ভাই তাহলে আপনি বিএনপির সাথে আপনি হোস্টাইল অ্যাটিটিউড করতেছেন কেন? তাদেরকে নিয়ে বসেন। আমি তো বলতেছি না যে নিয়ে এসে মানে বিএনপিকে এতে ক্ষমতায় বসায় দেন। আপনি নির্বাচনে দেন, নির্বাচন দিয়ে যদি জনগণ মনে করে যে না বিএনপিকে আমরা চাই না, তো পাবলিক ঠিক করবে। এই যে পাবলিকের উপর আমরা ভরসা করতেছি না, ভোটে যেতে চাচ্ছি না, আপনি বলতেছেন ভোট হইলেই না আবার যা তাই হবে। তা আবার যা তাই যদি হয় তাহলে তার পরিণতি হবে দিল্লি, শেখ হাসিনার মতন। তা আপনি ওয়েট করেন না। আপনি তো সব মিলায় আসলে নির্বাচনটার কোনো বিকল্প নেই, এটাই হলো। এবং এটা যত তাড়াতাড়ি হবে, বিএনপির তো যথেষ্ট ধৈর্য দেখাচ্ছে। আমি মনে করি যে ডিসেম্বর মাসটা মানে কেন চাইলে আমি বুঝলাম না, এটা তো আরও আগে চাওয়া উচিত। তারপর আমার ধারণা যে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং এদেরকে রিলিফ দেওয়ার জন্য যে তারা একটা জন্য চাইছে, আপনি সেটাকে বলতেছেন যে না হবে না, আপনি না করে দিলেন। তো জামাত কি বললো? ফেব্রুয়ারির মধ্যে তারা চাইলো। জামাত কি বললো? যে রমজানের আগে। তা রমজান হচ্ছে আপনার, মাফ করবেন, সরি, হ্যাঁ মানে আগামী যে রোজার ঈদের আগে। তো সেই রোজার ঈদের 15 তারিখ কি 16 তারিখ, তার আগে। তাহলে তো সেই জানুয়ারি মাস, তাহলে ডিসেম্বর আর জানুয়ারি। তা আপনার মানে তারিখ ঘোষণা করতে অসুবিধা কি হয়? ঠিক আছে, আপনি বিএনপির কথাও রাখেন না, জামাতের কথাও রাখেন না, আপনি মাঝখানে আসেন, বলেন 31শে ডিসেম্বর অথবা 1 জানুয়ারি। আচ্ছা জামাতের কথাটাই রাখেন না,
জামাতের কথাটাই ধরে জানুয়ারি মাসে একটা ডেট ফিক্সড করে বলেন যে আপনারা ওইটার দিকে যান এবং দলের ভেতরে সংস্কার আনেন, আর রাষ্ট্রীয় পর্যায়ে আমরা আসেন মৌলিক দাগে আমরা কিছু সংস্কার করি। এই সিম্পল কথাটা বলতে আপনার এত কষ্ট হইতেছে, আপনার বুক শুকায় যাইতেছে, গলা শুকায় যাইতেছে, আপনি অস্থিরতার মধ্যে পড়ছেন কেন? নির্বাচনে আর কোনো কি বিকল্প আছে? আমরা 15 বছর ধরে এই নির্বাচন না হওয়ার জন্য কি পরিণতি, কি পরিস্থিতি আমরা দেখলাম তো হাড়ে হাড়ে, তা আর কত? সেটা আমার প্রশ্ন। নিশ্চয়ই আমরা আবার একটা বিরতি যাচ্ছি। প্রিয় দর্শক, আমরা ইসমানী মির্জাপুর শুভরাত্রিতে কথা বলছি রাজনীতিতে যোগ বিয়োগ নিয়ে। আমাদের সাথে রয়েছেন সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজ, ভয়েস বাংলা সম্পাদক, রাজনৈতিক বিশ্লেষক। আমরা একই আলোচক নিয়ে বিরতির পরও আবার ছোট্ট একটা সময়ের পর আপনাদের কাছে ফিরে আসছি। প্রিয় দর্শক, ছোট্ট বিরতি নিচ্ছি। প্রিয় দর্শক, আমরা আবারও ফিরে এসেছি ইসমানী মির্জাপুর শুভরাত্রিতে রাজনীতিতে যোগ বিয়োগ নিয়ে কথা বলছিলাম। আমরা নির্বাচন নিয়ে ব্যাপক আলোচনা করলাম। আমি আপনার কাছে আরেকটা প্রসঙ্গে আসি, সেটা হচ্ছে 2024 আগস্টের পর থেকে গত 9 মাসে 22টি রাজনৈতিক দল এবং 4টি রাজনৈতিক প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ ঘটেছে। এর মধ্যে এনসিপি তো আছেই। আমরা দেখেছি যে নিউক্লিয়ার্স পার্টি, জনপ্রিয় পার্টি, জাগ্রত পার্টি, আম জনতার পার্টি, আম জনতা পার্টি, জনতার দল, দেশ জনতার পার্টি, সমতা, এরকম 22টি নতুন দলের আত্মপ্রকাশ করেছে। 4টি আমরা বলছিলাম যে প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ করেছে। এবং ইতিমধ্যে দেখেছেন যে নির্বাচন কমিশন যখন গণবিজ্ঞপ্তি দিয়ে নিবন্ধনের জন্য তারা তাদের পত্রিকায় বিজ্ঞাপন দেয়, তখন 65 রাজনৈতিক দল সেখানে নিবন্ধনের আবেদন করেছে। তো সেই অবস্থায় এই যে এখন পাড়ায় মহল্লায় ঘরে ঘরে রাজনৈতিক দল, এবং এই রাজনৈতিক দলগুলির ভবিষ্যৎকে আপনি কীভাবে দেখেন? না, এইটাও আমি কোনো ভবিষ্যৎ দেখি না। তবে মানে মানে শতফুল ফুটুক, কিন্তু এখানে যদি কোনো মতলব থাকে, সেই মতলবটা ব্যর্থ করা দরকার। রাজনীতির মধ্যে যদি স্বচ্ছতা না আসে, তাহলে এই যে নির্বাচন কমিশনের নিবন্ধন নিয়ে মানুষকে, রাজনৈতিক দলের নামে মানুষকে ব্ল্যাকমেইল করার একটা হাতিয়ারে পরিণত হবে। এই ব্যাপারে নির্বাচন কমিশনকে অত্যন্ত সজাগ থাকতে হবে। মানে এটা তো আমরা খালি চোখেই দেখতে পাই যে বাংলাদেশের একদম তৃণমূল থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত কাদের সাংগঠনিক অবস্থা আছে, কাদের নাই। যাদের নাই আপনি তারপরেও তাদেরকে একটা সার্টিফিকেট ধরায় দিচ্ছেন কেন? কি উদ্দেশ্যে? আপনি যদি বহু মতের আপনি স্ফুরণ ঘটাতে চান, ঠিক আছে, সেটা তারা ওয়ার্ক করুক, সেগুলো তো নিবন্ধনের দরকার নেই। যখন নিবন্ধন হবে তখন আপনাকে বুঝতে হবে, যেহেতু এখানে রাজনীতি নিয়ে নানা রকম অপরাজনীতির একটা প্রবণতা আছে, ফলে সেটাকে আপনাকে কন্ট্রোল করতে হবে স্বচ্ছতার সাথে। আমাদের দেখা অতীতে যখন নাকি সরকারের নতুন নতুন সরকার যখন আসে, অথবা যখন নাকি কোনো রাজনীতিতে অসততা থাকে, তখন কিছু কিছু রাজনৈতিক দলের উদ্ভব ঘটে, জন্ম হয়। সেই তার পরিণতি এবং তার লক্ষ্যটা আমরা খুব দ্রুতই ধরে ফেলতে পারি। যেমন বিগত শেখ হাসিনার সময় যে লাস্ট এই যে তৃণমূল, বিএনপি, বিএনএম, এই সমস্ত নামে যে সমস্ত রাজনৈতিক দল দেওয়া হলো, তাতে পরে কিন্তু দেখা গেল যে সেগুলি আসলে সরকারের ছত্রছায়। বরং যেগুলি পাওয়া উচিত ছিল, যেমন আপনি জুনায়েদ সাকির দল, নুরুর দল, তারপরে মান্না ভাইয়ের দল, এবি পার্টি, আপনি এদেরকে কিন্তু দিলেন না। দিলেন খুব বেছে বেছে যারা নির্বাচনে অংশ নেবে। তা এখন কি অবস্থা? সামনে কি অবস্থা? কি হতে যাচ্ছে? কেন দেবেন? এবং সেই ক্রাইটেরিয়া তারা অর্জন করবে কি না, সেগুলো নিয়ে বিশ্লেষণ করা দরকার, অনুসন্ধান করা দরকার যে এখানে কোনো মতলববাজি, কোনো উদ্দেশ্য আছে কিনা। কেননা সরকারের কিন্তু কিছু কিছু কর্মকাণ্ড কিন্তু প্রশ্নবিদ্ধ। যেমন আমি শুরুতেই বলেছি যে এই সরকারের একটা অংশ রাজনৈতিক আর একটা অংশ অরাজনৈতিক, অনেকটা কেয়ারটেকার গভর্নমেন্টের মতন। ফলে আপনি পুরোপুরি এই সরকারের উপর বলতে পারেন না যে না আপনি নিশ্চিত। তাই যদি হইতেন তাহলে ইশরাক আদালতে রায় দিয়েছে, গেজেট হয়েছে, আপনি তাকে দায়িত্ব দিয়ে দিতেন। আপনি দিচ্ছেন না মানে কি? এর পেছনে একটা রাজনৈতিক উদ্দেশ্য আছে, কার্যকারণ আছে। আপনি কিন্তু ব্যাখ্যাও করতে পারতেছেন না পাবলিকলি যে আপনি কেন দিচ্ছেন না, এটা নিয়ে আলোচনাও আপনি ওপেন করতেছেন না। তো সেই কারণেই বললাম যে যেহেতু সরকারের বিষয়টা প্রধান রাজনৈতিক দল বিএনপিও সন্দেহ করছে, তো এই অবস্থায় আপনি অনেকগুলো রাজনৈতিক দল সামনে আসবে, সেগুলিকে একত্রিত করে একটা জোট করা হবে। সেই জোটটা ভোটাভুটি করে
সেটা কি মানে বিএনপিকে কি আরেক দফা বেকায়দায় ফেলার উদ্দেশ্য না কি, মানে অনেক রকম প্রশ্ন আসতে পারে। আমি কোনোটাই মানে কনক্লুশন টানবো না যে না এটাই হবে, কিন্তু এইরকম একটা অস্থির রাজনৈতিক অবস্থায় যেখানে আপনাকে নির্বাচনে যাওয়ার কথা, সেখানে আপনি নিবন্ধন দিচ্ছেন, এটা করতেছেন, ওটা করতেছেন, নির্বাচনটা বাদ দিয়ে যা যা করার সব কিছুই করতেছেন, শুধু আসল কাজটা আপনি করতেছেন না। এখানে আমি একটু শেয়ার করতে চাই, সেটি বিবিসি বাংলার একটা প্রতিবেদনে আছে, আমি কোড আনকোড করে সেখানে ওদের লেখা বলছে, নির্বাচন কমিশনের বাংলাদেশ মুক্তি ঐক্য দল তারা নিবন্ধনের জন্য আবেদন করেছিল। আবেদনকারী দলের সভাপতি মোহাম্মদ নুরুল ইসলামকে বিবিসি বাংলার পক্ষ থেকে তাকে জিজ্ঞাসা হয়েছিল আপনাদের কেন্দ্রীয় কার্যালয়ের ঠিকানা কোথায়। তিনি তার উত্তরে বলেছিলেন যে ঝড়ে আমার পার্টির সাইনবোর্ড উড়ে গেছে, নতুন করে সাইনবোর্ড বানাতে অর্ডার দিচ্ছি। তো এই যদি অবস্থা হয় তাহলে আপনি এইগুলিকে নিয়ে নির্বাচন কমিশন 65টা রাজনৈতিক দল নিয়ে ডিল করবে যে কার তৃণমূলে বা সেই ক্রাইটেরিয়া পূরণ করতেছেন কেন, আপনি এনগেজ করে দিচ্ছেন নির্বাচন কমিশনকে। এইগুলি ঠিক না। এই গভর্নমেন্টের ক্যারেক্টারটাই হওয়ার দরকার ছিল একটা ইন্টারিম গভর্নমেন্টের মতন, যে তার গতানুগতিক কিছু কাজ করে দ্রুত একটা পলিটিক্যাল গভর্নমেন্টের কাছে ছেড়ে দেওয়া। সেই কাজটা না করে এই যে আপনি এত যে ডালপালাগুলি ছড়াইছেন, এইগুলিকে এখন এক জায়গায় আপনি মানে করার আগেই কিন্তু একটা বিশৃঙ্খল একটা পরিস্থিতি, তার কিন্তু প্রতিফলন আমরা দেখছি। দেখেন আপনি সপ্তাহের আজকে তো শনিবার, কালকে রোববার থেকে আপনি বৃহস্পতিবার পর্যন্ত আপনি নিশ্চিত না যে আপনি রাস্তাঘাটে কোনো সমাবেশ, কোনো বিক্ষোভ ছাড়াই আপনি মুভ করতে পারবেন, তাই না? এই যে একটা রাজধানীকে আপনি অবরুদ্ধ করে ফেললেন, এতে বোঝা যায় যে সরকারটা কেমন। সরকারটা যদি ভালো হয় বা স্মুথ গতিশীল হয় তাহলে কিন্তু আপনার এইগুলি থাকে না। আর যখনই দেখবেন যে বিশৃঙ্খল, তখন বুঝবেন যে সরকার হচ্ছে অচল হয়ে পড়ছে, একটা অচল অবস্থার দিকে চলে যাচ্ছে কিন্তু দিনকে দিন। এটা আপনাকে মাথায় নিতে হবে এবং পরিস্থিতিটা বুঝতে হবে। আপনি শুধু মানে প্রোটোকল দিয়ে আপনি চলছেন আর ভুলে যাচ্ছেন যে বাকিরা মানুষ মানে প্রোটোকলহীন অবস্থায় কিভাবে তারা মানে সাফার করতেছে। এই বিষয়গুলো আপনাকে মনে রাখতে হবে। এবং সালাউদ্দিন সাহেব আজকে দেখেন তার বক্তব্য, তার উষ্মা, তার ক্ষোভ, যেভাবে তিনি সদস্য সালাউদ্দিন আহমেদ, এবং প্রতিটা আপনি বিএনপি নেতাদের বক্তব্য যদি শোনেন, তার বক্তব্যের 80% জুড়েই কিন্তু তাদের ক্ষোভ বিক্ষোভগুলি সামনে আসছে। তাহলে আপনি কি ওই যে জাতীয় মুক্তি দল কি যার সাইনবোর্ড উড়ে গেছে, আপনি ওটা নিয়ে ব্যস্ত থাকবেন, নাকি বিএনপি কি বলতেছে, কি চাচ্ছে সেটার দিকে খেয়াল রাখবেন? কারণ এই দলই তো নেতৃত্ব দিচ্ছে। আজকে ফ্যাসিবাদের অবসান ঘটছে, যার প্রধান নেতৃত্বে আছে বিএনপি জামাত, আপনি তাদেরকে আমলে নিচ্ছেন না। বিএনপি জামাতকে রাখেন না, ডেকে বলেন যে আচ্ছা ঠিক আছে নির্বাচনটা করে কিভাবে কি করব। আপনি ঘন ঘন মিটিংও করতেছেন না, আবার বলতেছেন যে মানে ছাত্র জনতার আপনার হলো ঐক্যমতের সরকার। ঐক্যমতটা কোথায়? আমি তো ঐক্যমতটা দেখতেছি না। তাহলে সরকার একটা জন্য আলাদা একটা দল হয়ে গেল, আলাদা একটা এন্টিটি দাঁড়ায় গেল। এটা হলো সাংঘর্ষিক হয়ে যাচ্ছে কিন্তু, এবং বিরোধটা বাড়ছে। আপনি 6 মাস 7 মাস আগের দেখেন সবাই মিলে মিশে যেভাবে তারা কথাবার্তা বলতো, এখনকার অবস্থায় কি তেমনটা আছে? 2 মাস 4 মাস 6 মাস পর কি পরিস্থিতিটা আরও কি দাঁড়াবে? আমি এখানে শেষের আলোচনা যদি আসি, আমরা কয়েকটা বিষয় আপনি ছোটো ছোটো করে উত্তর দেন। জুলাই সনদ যদি আমরা কি অবস্থায় আছে, আমরা সংবিধান যে পরিবর্তন যেটা আমরা এনসিপির পক্ষ থেকে বলা হয় সেটি কিভাবে আছে, জাতীয় সঙ্গীত গাওয়া না গাওয়া নিয়ে কিন্তু আমরা দেখেছি যে শাহবাগে একটা মিশ্র প্রতিক্রিয়া হয়েছে, পরবর্তীতে জাতীয় সঙ্গীত গেয়েছে, মাজার ভাঙ্গা, তারপরে গিয়ে আপনার কোথাও লালন উৎসব বন্ধ করে দেওয়া, এই সব কিছু আপনি যেটি বলছিলেন যে আসলে একটা অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে। তো আমরা যদি একটু প্রথম আলোচনা আসি জুলাই সনদ এবং সংবিধান পরিবর্তন নিয়ে আপনার বিশ্লেষণ কি? দেখেন, এটা যেহেতু একটা অনেক বড় প্রশ্ন, সংবিধান পরিবর্তন কে করবে? আপনি ঐক্যমত কমিশনের যে বৈঠকগুলি খেয়াল করছেন, সেখানে কিন্তু বোঝাই গেছে যে রাজনৈতিক দলগুলো এক এক দল এক এক রকমভাবে তারা তাদের যুক্তিগুলো সামনে আনছে। তার মানে হচ্ছে খুব মোটা দাগে আপনি কিন্তু পরিবর্তন এখন আনতে পারবেন না। আপনি সেই কারণে এখন আপনাকে ওই নির্বাচনের পথে যাইতে হবে। ওই পর্বটা শেষ। আপনি এই আলোচনাগুলি ঐক্যমত্য কমিশনে যদি ক্ষমতা নেওয়ার পর মানে আগস্টের, তো আপনি যদি আগস্ট সেপ্টেম্বরের শুরু করতেন, সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর, ওই 3 মাসের মধ্যে হয়তো অনেক কিছু আগাইতে পারতেন। এখন কিন্তু আপনি এক পাও আগাইতে পারবেন না। তো সুতরাং এখন ওইটা বাদ দিয়ে আপনি বললাম তো খুবই অল্প কিছু
মোটা দাগে আপনার পরিবর্তন করতে হবে। আর বাকিটা বলতে হবে যে নির্বাচনের মধ্য দিয়ে যে নির্বাচিত দল আসবে তারা, আপনি সুপারিশ করেন, সুপারিশগুলি আনেন যে এই ঐকমত্য কমিশন এইগুলি মনে করতেছে, রাজনৈতিক দলগুলো সেখান থেকে 5টা নেবে নাকি 10টা নেবে, যতটুক নেবে ততটাই লাভ, পরবর্তীতে আগাবে। আপনি একবারে তো সব কিছু আপনি অর্জন করতে পারবেন না। আপনি 4 বছরের গভর্নমেন্ট বলেন, এটা কোন এতে আমেরিকা? আপনি কি আমেরিকার মতন অবস্থা? আমাদের 5 বছর দেখতে দেখতেই মানে চলে যায় একটা প্রজেক্ট করতে, যে পরবর্তী সরকার এসে আর আগের প্রজেক্টটা কন্টিনিউ করে না। তো সুতরাং ওইভাবে চিন্তা করলে তো আপনার হবে না। তো সুতরাং এইটা কোনটা যুক্তিসঙ্গত সেটাকে প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোর উপর বা নির্বাচিত দলের উপর ছেড়ে দিতে হবে, তা নাহলে আপনি আগাইতে পারবেন না। একেবারে শেষে যদি গণমাধ্যমের একজন আমি সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সার যদি বলি, গণমাধ্যমের সহকর্মী বলি, একই সাথে একজন সাধারণ নাগরিক হিসাবে আপনার প্রত্যাশা কি? এই ছাত্র বলি, জনতা বলি, বিএনপি বলি, জামায়াত বলি, সকলের কাছে আপনি নিজে কি প্রত্যাশা করছেন তাদের কাছে? আমার প্রত্যাশা একটাই, যে এটা অনেক রক্তের বিনিময়ে একটা রাজনৈতিক পরিবর্তন। এই পরিবর্তনটা যাতে মানুষের কাছে আমরা একটা হতাশার মধ্যে ঠেলে না দিই। জাতিকে উজ্জীবিত করতে হবে, জাতির অধিকার আদায়ের জন্য, তার অধিকার সমুন্নত রাখার জন্য একটা চমৎকার একটা নির্বাচন দরকার, যেই নির্বাচনে সবাই মানে প্রাণ খুলে অংশ নেবে, উৎসব মুখর পরিবেশে। এটা দিয়ে আমাদের সারা বিশ্বকে তাক লাগাইতে হবে, এবং যেই নির্বাচিত সরকার আসবে তারা যাতে জন আকাঙ্ক্ষা পূরণ করে, এবং আমাদের এই 15 বছর যে দাগগুলো আছে সেইগুলোকে আপনার মনে রাখতে হবে। এবং অবশ্যই যেই কাজ এই অন্তর্বর্তী সরকার যেটা শুরু করছে তার সংস্কার এবং বিচার, সেটাকে বিএনপি ক্ষমতায় আসুক বা জামাত ক্ষমতায় আসুক, অবশ্যই সেইগুলোকে ফুলফিল করতে হবে। কিন্তু কোনোভাবেই কেউ বলছে যে মানে বিচার সংস্কার শেষ হবে তারপরে নির্বাচন, না, এটা মুখোমুখি কোনোভাবেই করা যাবে না। বিচার সংস্কার এটা চলমান, নির্বাচন দিতেই হবে। কেননা নির্বাচিত সরকার যত খুব দ্রুতভাবে সে বলিষ্ঠভাবে এই সংস্কারগুলো সম্পন্ন করতে পারবে, বিচারগুলো করতে পারবে, অন্য কেউ পারবে না। সবচেয়ে বড় কথা হলো যে আমাদের যেহেতু ইনস্টিটিউশনগুলি ভেঙে পড়ছে, সুতরাং একমাত্র রাজনৈতিক দলের পক্ষেই সম্ভব যে তৃণমূল থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত স্তরে স্তরে সব কাঠামোগুলোকে তার নিয়ন্ত্রণে এনে একটা সুস্থির এবং স্বস্তিদায়ক একটা পরিস্থিতি তৈরি করা। জি, মোস্তাফিজুর ভাই, আপনাকে ধন্যবাদ জানাই। আজকে আমাদের অনুষ্ঠানে এসে আপনি আপনার মতামত, মন্তব্য, বক্তব্য পেশ করেন। তবে সবশেষে প্রিয় দর্শক, যেটি প্রত্যাশা করলে আমরা প্রত্যেকে যারা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ তারা তাকে দেখেছি যে গত জুলাই বিপ্লবের আগে এবং পরবর্তীতে দেখেছি আমি দেশের জন্য, দেশের কল্যাণের জন্য, দেশের মানুষের জন্য, রাজনৈতিক স্বস্তির জন্য তিনি নানা রকমভাবে তার বিশ্লেষণ করে থাকেন। এবং একই সময় আমি বলতে চাই এটি যে বিশেষ করে আওয়ামী সরকারের পতনের আগ পর্যন্ত ঝুঁকির মধ্যে দিয়ে তারা আমাদেরকে জাগ্রত রেখেছে, তার জন্য আমি মনে করি ওনার মতো আরও অনেকেই রয়েছে। আমরা সবাইকে ধন্যবাদ জানাতে চাই যারা দেশে বিদেশে অবস্থান করছেন, যারা এখনও বিদেশে আছেন, হয়তো দেশে আসছেন না, সকলের প্রতি আমরা শ্রদ্ধা জানাই, কৃতজ্ঞতা জানাই। তবে একটি কথা সেটা তিনি বলেছেন, আজকে যে জুলাই বিপ্লবের মধ্যে দিয়ে যে পতিত সরকার আওয়ামী লীগের যে বিদায় হয়েছে, সেই বিদায় হাসি ফুটবে তখনই যখন একটা নির্বাচিত সরকারের মাধ্যমে আমরা ক্ষমতা হস্তান্তর করি। সেই নির্বাচিত সরকার যে ধরনের আমাদের গণহত্যা হয়েছিল, যে ধরনের গুম খুন হত্যা হয়েছিল, অর্থ পাচার হয়েছে, সব কিছুর বিচার প্রক্রিয়াকে ত্বরান্বিত করুন, এই প্রত্যাশা তিনি করেছেন। প্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে আপনাদেরকে দারুণভাবে ধন্যবাদ জানাই। যারা মোস্তাফিজুর ভাই, আপনাকেও ভীষণভাবে ধন্যবাদ আপনাকে এবং আপনার দর্শকদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।